দর্শক আপনাদের স্বাগতম আমাদের প্রতিদিনকার আয়োজন নিউজ গ্যালারিতে, পাওয়ার্ড বাই দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আমরা হয়তো নিউ নর্মাল লাইফে প্রবেশ করেছি, কিন্তু আমরা হয়তো ভুলে গিয়েছি যে করোনা ভাইরাস আসলে একেবারে নির্মূল হয়ে যায়নি। প্রথম দিকে আমরা যেমন গুরুত্ব সহকারে নিয়েছিলাম ব্যাপারটা, আমরা এখন ঠিক তেমনভাবে গুরুত্ব সহকারে নেইনি। আমরা যদি আজকের দিনের করোনা ভাইরাসের পরিস্থিতির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আজকে আক্রান্ত হয়েছে 2211 জন এবং মৃত্যু হয়েছে 47 জনের, এবং মোট মৃত্যু হয়েছে 4174 জনের। আমরা খারাপ পরিস্থিতি পার করে আসা ফ্রান্স এবং ইতালিকে পেছনে ফেলে আক্রান্তের তালিকায় 15 নম্বর অবস্থান করছি। তো এই যখন পরিস্থিতি, আমরা আমাদের এই নিউজ গ্যালারিতে কথা বলবো বর্তমান করোনাকালীন পরিস্থিতি এবং এর প্রভাব আসলে শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গনে কিরূপ প্রভাব পড়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আমাদের আমন্ত্রিত অতিথিরা। আমরা প্রথমেই যুক্ত হব ডাক্তার শঙ্কর বড়ুয়ার সঙ্গে। তিনি সহকারী অধ্যাপক, এন্ডোক্রোনোলজিস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শঙ্কর বড়ুয়া, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। আপনাকে স্বাগত, থ্যাংক ইউ। আপনার কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে, করোনা ভাইরাসের কারণে অন্যান্য রোগে আক্রান্ত যেসব রোগীরা আছেন তাদের চিকিৎসায় তো ব্যাঘাত ঘটছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো ডায়াবেটিস রোগী, হ্যাঁ, তারা আসলে কেমন, কিরূপ পরিমাণ রোগী আপনার কাছে আসছেন চিকিৎসা নিতে, এবং তাদের আসলে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমেই এটিএন নিউজ এবং আপনাদের এটিএন পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এটিএন নিউজ গ্যালারিতে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আপনার প্রশ্নের আলোকেই বলতে চাই, আমাদের স্ট্যাটিস্টিক্সে বলে যে বাংলাদেশে প্রায় 12 থেকে 13 জন রোগী হচ্ছে যে ডায়াবেটিক রোগী ওভারঅল পপুলেশনে যত রোগী আছে। সেক্ষেত্রে আমরা ডে টু ডে প্র্যাকটিস এবং হসপিটাল চিকিৎসা ব্যবস্থাপনায় আমরা ইন অ্যান্ড অন অ্যাভারেজ প্রতি 10টা রোগীর মধ্যে আমরা 1-2টা পেয়ে যাচ্ছি ডায়াবেটিস রোগী, এবং সাথে জ্বরের রোগীতে পেয়ে যাচ্ছি। সুতরাং এটা বলা যায় যে আমরা যে 100টা রোগী দেখি, সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস রোগী উইথ ফিভার আমরা 10 থেকে 12টা রোগী পেয়ে যাচ্ছি এরকম। আচ্ছা, ডায়াবেটিস আক্রান্তদের খাদ্যাভ্যাসে আসলে কি ধরনের পরিবর্তন আনা উচিত, এবং এই করোনাকালীন সময়ে তাদের আসলে কি কি খাওয়া উচিত বলে আপনি মনে করেন? এমনি তো ডায়াবেটিস রোগীদের একটা নির্দিষ্ট ডায়েট প্ল্যান থাকে, এটা আমরা কোনো ডায়েটরি অ্যাডভাইস দিয়ে থাকি। যেমন ডায়েট একটা তাদের 3টা মেজর মিল থাকে, 3টা মাইনর মিল থাকে। মেজর মিল মানে আমরা যেটা মর্নিং ব্রেকফাস্ট, দুপুরে মধ্যাহ্ন ভোজন, রাতে রাত্রি ভোজন, এভাবে আমরা অ্যাডভাইস করে থাকি। পাশাপাশি ওই 2 বড় বড় খাওয়ার মাঝখানে, মেজর মিলের মাঝখানে আমরা ছোট ছোট খাওয়া দিয়ে যাই, এটাকে আমরা লাইট স্ন্যাক্স বলি। কিন্তু প্রবলেম হচ্ছে এই করোনার রোগী একটা কতগুলো সিমটম, একটা সিমটম হচ্ছে ওরা অ্যানোরেক্সিয়া মানে এরা খাইতে চায় না, অথবা খেতে পারে না, অথবা খাদ্যের প্রতি অনীহা জাগে। পাশাপাশি আরেকটা সিমটম থাকে অ্যানোসমিয়া, কি খাচ্ছে ওরা ঠিক মতো ওরা ঘ্রাণ নিয়ে ওই খাবারের প্রতি তাদের একটা যে ফ্যাসিনেশন, আসক্তি, ওটা বুঝতে পারে না। তো দুটো মিলিয়ে আরেকটা হচ্ছে যে এই করোনা রোগীদের আরেকটা সিমটম থাকে জিআইটি আপসেট, মানে তাদের পেটে ব্যথা থাকে, অনেক সময় ডায়রিয়া নিয়ে আসতে পারে, বমিটিং থাকে, সবকিছু মিলিয়ে একটা জটিল অবস্থা। সেক্ষেত্রে আমরা রোগীদেরকে অ্যাডভাইস করি যে যতটুকু পারেন অল্প অল্প ঘন ঘন খাওয়া। এই অল্প খাওয়ার মধ্যে এটা লিকুইড হতে পারে, তরল হতে পারে। পাশাপাশি যদি উনি যদি অ্যান্টি ডায়াবেটিক নিয়ে থাকে, কিছু কিছু সুগার বেসড ড্রিঙ্কও নেওয়া লাগতে পারে, যাতে পেশেন্টের ব্লাড সুগার যাতে অতিমাত্রায় কমে না যায়। তো আমরা পেশেন্টকে ওভারঅল অ্যাডভাইস করে থাকি যে অল্প অল্প খাওয়া, ঘন ঘন খেতে হবে, কিন্তু মিস করা যাবে না কোনো খাওয়া। প্রয়োজন যদি খুব বেশি রোগী খারাপ হয়ে যায়, একদম খেতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের হাসপাতালে মানে হসপিটাল বেসড ম্যানেজমেন্টের দিকে আগাতে হবে। আচ্ছা, স্বাস্থ্যবিধি মেনে তাদের চলাচলটা আসলে কেমন হবে? এখন যেমন পার্ক কিংবা সাধারণের হাঁটা চলার স্থানগুলো এখনো বন্ধ রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের করণীয়টা আসলে কি? হ্যাঁ, স্বাস্থ্যবিধি এটা তো শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না, সেটা ওভারঅল সাধারণ জনগণের জন্য একটা কমন একটা অ্যাডভাইস, যেটা আমরা সবসময় আপনারা মাস মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া বলে আসছেন।
সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, কফ এটিকেট, কফ শিষ্টাচার, রেসপিরেটরি মানে আমাদের যেগুলো শিষ্টাচার এগুলো মেনটেন করতে হবে। কিন্তু ডায়াবেটিস রোগীরা, এখানে একটা কথা হচ্ছে যে ডায়াবেটিস থাকলে যে করোনা ভাইরাস ইনফেকশন হবে তা না, তবে ডায়াবেটিস রোগী যখন করোনা আক্রান্ত হয় ওনাদের মধ্যে একটা জটিলতা বেড়ে যায়, এটাকে আমরা বলি ফ্যাটালিটি, মানে এটার তীব্রতা মারাত্মক, মানে এটা ঝুঁকিতে পড়ে যায় সেক্ষেত্রে। আর অন্যদিকে আবার ডায়াবেটিস রোগীতে কিছুটা মাত্রায় ইমিউনো কম্প্রোমাইজ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সবকিছু মিলিয়ে ডায়াবেটিস রোগীদের সেই জন্য অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমরা সবসময় বলে আসছি, আপনারা বলছেন মাস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে সামাজিক দূরত্ব কমপক্ষে 3 ফুট, পারলে 6 ফুট দূরত্ব মেনটেন করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, ঘন ঘন হাত দিতে হবে অন্তত ওকে 20 সেকেন্ড, কফ ইটিকেট যেটা আমরা বলি রেসপিরেটরি শিষ্টাচার, মানে সর্দি হাসি কাশি এগুলো যাতে আমরা একটা কনুই দিয়ে অথবা টিস্যু অথবা রুমাল ইউজ করি। আরেকটা হচ্ছে যে আমরা ক্রাউড যাতে অ্যাভয়েড করি। সবকিছু মিলিয়ে সাধারণ লোক যেটা অ্যাডভাইস, সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আমরা সেকি অ্যাডভাইস দিয়ে থাকি। কিন্তু আমাদের যেহেতু ডায়াবেটিস রোগীরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেজন্য ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে ডায়াবেটিস রোগী যখন করোনায় আক্রান্ত হন তাদের পরিস্থিতিটা খুবই মারাত্মক ঝুঁকিতে চলে যায়। তো ডায়াবেটিস রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন এমন রেকর্ডও আছে। তো ডায়াবেটিস রোগী যখন করোনা থেকে সুস্থ হন তখন আসলে তাদের করণীয় কি কি করতে হবে, কি কি সতর্কতামূলক ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে, সেই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, আপনাকে এই সুযোগে একটা স্ট্যাটিস্টিক্স দিই। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে নর্মাল কেস ফ্যাটালিটি, আপনিও জানেন নর্মাল, যেটা নর্মাল পপুলেশনে উইদাউট ডায়াবেটিক পেশেন্ট তাদের কেস ফ্যাটালিটি হচ্ছে 1.4%, মানে 1.4 ভাগ লোক খুব খারাপ হয়ে যায়, মানে মৃত্যুর দিকে চলে যায়। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগী সেটা বেড়ে 7 পয়েন্ট সামথিং, 7 থেকে 8 গুণ বেড়ে যায়। সেই জন্য ওনারা অতিমাত্রায় ঝুঁকিয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে একমাত্র পলিসি হচ্ছে সুগার, মানে ব্লাড সুগার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা। সেটা করোনা আক্রান্ত হওয়ার আগে হোক, করোনা আক্রান্ত হওয়ার সময় হোক, এবং করোনা থেকে রোগ মুক্ত হওয়ার পরেই হোক। সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব ডায়েটরি ম্যানেজমেন্ট, মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, সর্বোপরি আমরা অ্যান্টি ডায়াবেটিক, ডায়াবেটিসের ওষুধ দিয়ে হোক, ইনসুলিন দিয়ে হোক, যেটা প্রয়োগযোগ্য সেটা দিয়ে আমরা মোটামুটি একটা খাওয়ার আগে খাওয়ার পরে নির্দিষ্ট মাত্রায় আমাদের সুগার কন্ট্রোল রাখতে হবে। এই ছাড়া অন্য কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমরা শুধু ড্রাগের উপর ডিপেন্ড করলে হবে না, পাশাপাশি ডায়েটরি ম্যানেজমেন্ট, যেটা খাদ্য অভ্যাস, পাশাপাশি হালকা মানে মাইল্ড টু মডারেট যতটুকু পারে আমরা হোম বেসড হোক, ঘরের বাইরে হোক, ঘরের ছাদের উপরে হোক, অল্প আমাদের শারীরিক ব্যায়াম করতে হবে শারীরিক ফিটনেস রাখার জন্য, পাশাপাশি সুগার কন্ট্রোলের জন্য। করোনাকালীন এই সময়ে আপনার চিকিৎসা কেন্দ্রে আপনার চিকিৎসাদের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, করোনাকালীন এই সময়ে আমরা যেটা সবসময় বলে আসছি, ফেস করতেছি, আর্লি পেশেন্ট অনেক সময় বুঝতে পারেন না, বুঝতে না পারাতে ওরা অনেক সময় চিকিৎসা কেন্দ্রে আসেন না কিংবা ডাক্তারের শরণাপন্ন হন না। এক্ষেত্রে অনেক কিছু, এই করোনার একটা পিকুলারিটি আছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। হ্যাঁ, করোনাকালীন এই সময় অনেক রোগীরা মনে করে যে না আমি ভালো হয়ে যাব, অনেক একটা কনসেপ্ট বিল্ড আপ করে যাও, 80% লোক ভালো হয়ে যায়। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে এই কনসেপ্টটা সম্পূর্ণ ভিন্ন। কোনো পেশেন্টের যদি করোনা ফিভার অত জ্বর থাকে, সাথে ওনার যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকে, অবশ্যই ওনাকে ডাক্তার কাছে আসতে হবে। ডাক্তার ওনাকে জাজ করে উনি কি হোম বেসড ম্যানেজমেন্ট নেবেন নাকি হাসপাতালে ম্যানেজমেন্ট নেবেন। কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি বলে যে ম্যাক্সিমাম রোগী উইদাউট আনকন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে সুগার নিয়ে প্রায় আসে, এবং এই ম্যাক্সিমাম ডায়াবেটিক রোগী কিছু না কিছু রোগী অবশ্যই জটিলতার মধ্যে দিয়ে যায়, এবং আলটিমেটলি ফ্যাটালিটি ফেট খুব খারাপ হয়। তো এটাই আমাদের এক্সপেরিয়েন্স। আমরা বলবো যে আপনার আজকের এই এটিএন নিউজের মাধ্যমে এবং আপনার মাধ্যমে ডায়াবেটিক রোগীর যদি যে কোনো ধরনের ফিভার, পাশাপাশি করোনা ভাইরাস হয়ে থাকে, অবশ্যই ঘরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ এখানে ব্লাড সুগারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
উইদাউট কন্ট্রোলিং সুগার, ব্লাড সুগার নিয়ন্ত্রণ ছাড়া ইনফেকশন কখনো কন্ট্রোল হবে না, এটা হচ্ছে একদম এস্টাবলিশ কনসেপশন। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার কিংবা হসপিটাল কিংবা যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে শরণাপন্ন হতে হবে, এটাই আমাদের মানে আচ্ছা, পরামর্শ। এবং আপনি এই যেখানে প্রবলেমটা, আছেন, আপনি যেখানে আছেন হ্যাঁ কক্সবাজারে একটা সময় পরিস্থিতি হ্যাঁ যখন খারাপ হচ্ছিল তখন রেড জোন হিসেবে ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। হ্যাঁ তারপর আসলে হ্যাঁ রেড হ্যাঁ জোনও তুলে নেওয়া হয়েছে এবং পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যটকরা ভিড়ও করছেন। তো এই মুহূর্তে আসলে কক্সবাজারের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। যখন রেড জোন ঘোষণা করা হয়েছিল তখন ইন অ্যান এভারেজ নেয়ার অ্যাবাউট 100 আমরা পেশেন্ট সবসময় এটা পেতাম। পরবর্তীতে রেড জোন ঘোষণার পরে এটা আস্তে আস্তে কমে আসছে, মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসছে। কিন্তু ইদানিংকালে আবার দেখা যাচ্ছে যে আপনার ঈদুল আজহা মানে কোরবানের পরে সেটা আবার একটু কেন জানি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমার সেলফ এক্সপেরিয়েন্স থেকে বলছি, কেন জানি একটু ঊর্ধ্বমুখী হওয়ার মতন একটা আমি লক্ষ্য করছি। মানে রুগীও আবার আসতেছে, একটু খারাপ রুগীও পাওয়া যাচ্ছে। সেটা হয়তো ওই একটা পোস্ট ঈদুল আজহা আর একটা গ্যাদারিং এ বাড়তেছে, সবকিছু মিলিয়ে। কিন্তু রেড জোন ঘোষণার পরে এটা ভালো একটা কন্ট্রোলে ছিল। এখন তার কিছু করার নেই, এখন আমাদের ব্যক্তিগত সচেতনতা আর কিছু আমাদের হাতে নেই। এই আর কি। ডাক্তার শঙ্কর বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে আজকে এই কানেকশনের সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত অতিথি ডাক্তার শঙ্কর বড়ুয়ার সঙ্গে। তিনি পরামর্শ দিচ্ছিলেন ডায়াবেটিস রোগীদের করণীয় এবং কি কি সতর্কতামূলক ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেন করোনা পরবর্তীকালীন সময়ে এবং করোনাকালীন সময়ে তারা কিভাবে তাদের শরীর চর্চা করতে পারেন, কিভাবে তাদের খাবারের লিস্ট তৈরি করতে পারেন সে ব্যাপারে। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পর আমাদের আরও আমন্ত্রিত অতিথিরা থাকবেন, তাদের সঙ্গে কথা বলবো। দর্শক, বিরতির পর আমন্ত্রণ নিউজ গ্যালারিতে, পাওয়ার্ড বাই দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত একজন ডাক্তারের সাথে। তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন করোনাকালীন সময়ে আমরা কিভাবে সতর্কভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের স্বাস্থ্যের ঠিকভাবে কিভাবে পরিচর্যা করব সেসব বিষয় নিয়ে। দর্শক, করোনার এই সময়টাতে শুধুমাত্র স্বাস্থ্য খাতের যে সমস্যা ফুটে উঠেছে বা স্থবির হয়ে উঠেছে তা না, এর ফলে আসলে শিক্ষা খাতে, শিল্প খাতে এবং সংস্কৃতি সবকিছুতেই আসলে এর প্রভাব পড়েছে। আমরা এই মুহূর্তে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম, আমাদের আমন্ত্রিত অতিথি। ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। ধন্যবাদ এটিএন নিউজকে, এবং তারিক মাহমুদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস বাংলাদেশে একদম নতুন একটা আবহ তৈরি করেছে। তো এটার অভিজ্ঞতা আপনার কাছে কেমন পরিচালনা করার সময়? প্রথম দিকে আমাদের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এখনো যে সমস্যাটা আছে যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, এবং একটা সময় যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়নি, আমরা যখন পড়েছি সেই সময়টা আর এখনকার সময়টা একদম ভিন্ন। কারণ তখন খুব কম সংখ্যক উচ্চবিত্তের শিক্ষার্থীরা, ছাত্ররা বিদেশে যেত, বেশিরভাগই এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়তো। এখন নিম্নবর্গ এবং নিম্ন মধ্যবিত্ত থেকে আসা, এবং বেশি মানে আমরা যে সমস্যাটার মধ্যে পড়ছি এখন, সেটা হচ্ছে যে সমস্যাটাই আগে বলি যে পার্বত্য অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা যোগ দিতে পারছে না। সেটার শতাংশ কত? প্রায় 40।
এই জুম ক্লাস কিংবা আপনার গুগল ক্লাস একদিকটায় ভালো যে পৃথিবীর আমার যে সব বন্ধুরা বিদেশে পড়াচ্ছেন, যেমন ইউনিভার্সিটি অফ টেক্সাসের অস্টিনে আমার এক বন্ধু পড়ান, তারা মানে সিদ্ধান্তই নিয়েছেন যে এরপরে ক্লাসরুমের বাইরে অর্ধেক ক্লাস তারা করবেন হচ্ছে জুমে, মানে এই ভিজুয়াল। আমাদের সেটা সম্ভব হওয়া কঠিন এই কারণে যে আমাদের দারিদ্র্য সীমার অবস্থা এবং আমাদের শিক্ষার্থীদের অবস্থার বিবেচনা করে এই, এবং আরো একটা ব্যাপার যে আমাদের যে নেট সমস্যা, আমি যখন ক্লাস নিচ্ছি হয়তো আমার কারেন্ট চলে যাচ্ছে, তখন আমার নেটওয়ার্ক চলে যাচ্ছে, প্রবলেম আছে। কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা, এবং এছাড়া তো মানে এই নতুন বাস্তবতার মধ্যে এর আগে তো আমরা পড়ি নাই। ফলে এই অভ্যাসটার সাথে সরকারকে বা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে আহ, এই এই ব্যবস্থার সাথে আমরা মানে সম্পৃক্ত হব, কিভাবে এটাকে আরো ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছতে পারবো আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভিজুয়াল ক্লাস এই নতুন কিছু শুরু কোভিড-19 করতে গেলে একটু সমস্যার সম্মুখীন আসলে সবাইকেই হতে হয়। তো এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা কি মনোযোগী হতে পারছেন, কিংবা শিক্ষকরা কি তাদের সর্বোচ্চ পাঠদানটুকু দিতে পারছেন? এটা তো মানে এটা বলাটা বিরুদ্ধে চলে যাবে, কিন্তু এটা রেনকোট পরে বৃষ্টিতে ভেজার মতো মানে ঘটনা এখন মনে সুন্দর হচ্ছে। কথা কিন্তু বলেছেন। কিছু কিছু সময় আবার ভালো মনে হচ্ছে, যেটা হচ্ছে যে এই ক্লাসগুলো আবার থেকে যাচ্ছে রেকর্ড হিসেবে, সেটা আবার পরবর্তী সময়ে আমরা ক্লাসরুমে হয়তো দেখাতে পারবো। কিন্তু এটার পার্সেন্টেজ খুব কম। প্রথমত হচ্ছে তারা যদি তাদের চেহারা দেখাতে হয় তাহলে তার নেট কেটে যাচ্ছে, টাকা তার বেশি কাটছে মোবাইল কোম্পানিগুলো। এই এই ব্যবস্থাটার দিকে আসলে কোম্পানি এবং সরকার দুইজনকেই মনোযোগ দিতে হবে। কারণ আহ, পৃথিবীর উন্নত বিশ্বে আমরা দেখি যে স্বল্প সুদে ঋণ দেয় শিক্ষার্থীদের, সেই ব্যবস্থা করতে হবে। কারণ আজ প্রতিদিনই আমাদের কাছে যেসব অভিযোগগুলো আসছে সেটা হচ্ছে যে আমাদের কাছে কোনো মোবাইল ডিভাইস কিংবা যেটা ল্যাপটপ ডেস্কটপ যা যা আমরা ব্যবহার করার চেষ্টা করি সেগুলো নাই। এমনকি কম দামি মোবাইলে এটা নিচ্ছেও না। 3G আমরা বলছি, 4G বলছি, আসলে কার্যত এটা কতটুকু আপনিও জানেন আমরাও জানি। এইটাকে ঠিক 4G স্ট্যান্ডার্ড বলছি, 4G করতে হবে, না হয় তাদের সাথে সংযোগ স্থাপন করা আসলে কার দুই একজনের চেহারা দেখানো ছাড়া, মানে এটা যে বোধ হয় যে আমরা কথা বলছি হাওয়ায়। হম। তো ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে তোমরা দুই একজন বলো যে স্যার অনেক টাকা কেটে নেয়, যদি আপনার সাথে আমরা সরাসরি কথা বলতে যাই তাহলে টাকা কেটে নেয়। আর একটা ব্যাপার তো শুরু থেকেই ঘটেছে, সেইটা সেটা হচ্ছে যে যারা পার্বত্য অঞ্চলে আছেন, প্রত্যন্ত অঞ্চলে আছেন, তাদেরকে আমরা সংযোগ স্থাপন এখনো করতে পারি না। সেটার পার্সেন্টেজ হয়তো 10। কিন্তু আহ এরপরে যে নিম্ন মধ্যবিত্তের যে ব্যাপারটা, ওই যেটা বললাম যে তারা হয়তো কানে দিয়ে আছে, জিজ্ঞেস করলে মানে হয়তো সত্য মিথ্যা কি বলছে সেটা তো বোঝা মুশকিল। বলছে যে স্যার নেট ছিল না, কিংবা স্যার শুনতে পাইনি, কিংবা স্যার পরে আমরা এটা নিয়ে নেব আপনার আপনার রেকর্ড রেকর্ড করা থেকে। থেকে। এই সমস্যাগুলো থাকে। জি। তো এভাবে ক্লাস নিতে গিয়ে আসলে ভবিষ্যৎ সম্ভাবনা কি দেখছেন, যেহেতু শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন যে করোনা পরবর্তী সময়েও এই অনলাইন ক্লাস অব্যাহত থাকবে? না, এটা সম্ভব এবং এটা ভালোর দিকেই যাবে, এবং এটা উচিত যে অনলাইন ক্লাস অব্যাহত থাকবে। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন, আমরাও চাই যে অনলাইন ক্লাস অব্যাহত থাকুক। কিন্তু সেই পরিবেশটা তৈরি করার জন্য যে যে বিষয় আছে সেই বিষয়গুলোর উপরে জোর দিলেই এটা সম্ভব হবে। তার মধ্যে একটা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা সুপারিশ করব যে শিক্ষার্থীদের স্বল্পমেয়াদী ঋণ দেয়া, সুপারিশ করব যে নেট ব্যবহারকারী মানে যে কোম্পানিগুলো আছে বিদেশি কোম্পানি, তারা যাতে স্বল্প মূল্যে শিক্ষার্থীদেরকে সুবিধাটা দেয়। তারপরে ডিভাইস গুলো আরো স্বল্প মূল্যে পাওয়া, এগুলো যদি হয় তাহলে অবশ্যই এইটা চালু রাখা সম্ভব হবে। জি, প্রযুক্তির সহজলভ্যতা আসলে ক্লাস নিতেও সবাইকে খুব সহজ পরিস্থিতির সৃষ্টি করবে। আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের কিছু কিছু কোর্সে
যেমন ব্যবহারিক কিছু ক্লাস থাকে, যেমন ফিল্ড ভিজিট কিংবা ফ্যাক্টরি ভিজিট, এরকম টাইপ অনেক ক্লাস থাকে। তো এই ক্লাসগুলো কভার করার জন্য আপনারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন? না দেখুন, এখন সবচেয়ে যেমন শুধু আপনি ফিল্ড ভিজিট বলছেন, কিংবা এটা হয়তো ফার্মেসি ডিপার্টমেন্ট কিংবা বিবিএ, কিন্তু যারা চারুকলায় পড়ছে, যারা নাটক নাট্যতত্ত্বে পড়ছে, তাদেরও তো তারা তো থিয়েটারে হয়তো আসলে অনেক সরাসরি পারফরমেন্স বা করতে হয়। ফিল্মে পড়ছে, যারা হ্যাঁ চলচ্চিত্রে পড়ছে, তাদের তো আসলে সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া সম্ভব না। ওটাই যে এটা একেবারে এই দুর্যোগকালীন হয়তো আমরা একেবারে সার্বক্ষণিকভাবে কোনো না কোনো যোগাযোগ যদি তাদের সাথে না রাখি, তারা ডিমোরালাইজড হয়ে যাবে, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। ফলে এই ব্যবস্থাটা অবশ্যই যথোপযুক্ত এবং খুবই যুক্তিসঙ্গত। কিন্তু এর এই এই সময়টা দুর্যোগ মুহূর্তের পরের যে ব্যবস্থাটা হবে সেটা অবশ্য প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য তো প্র্যাকটিক্যাল আসলে প্র্যাকটিক্যালি করতে হবে, সেটা ভিজুয়াল দিয়ে হবে না। ওকে স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনি তো শিক্ষকতার পাশাপাশি কবিতাও লিখেন, আপনি কবি শামীম রেজা হিসেবে অনেক পরিচিত। হ্যাঁ, তো এই করোনাকালীন এই দুর্যোগকালীন সময়ে আসলে অনেক শিল্পের অনেক সৃষ্টি হয়েছে। তো আমরা আসলে আপনার কাছে আসলে কি আশা করতে পারি? আপনি আসলে আমাদেরকে কি উপহার দিবেন, আমরা আসলে আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, আমি করোনাকালীন আমি তো প্রস্তুত ছিলাম না। এই প্রশ্ন যদি আমাকে করবেন তাহলে আমি একটু প্রস্তুতি নিয়ে বসতাম। আমি অবশ্য কাজ করছিলাম, কবিতায় কাজ করছিলাম, গল্পে কাজ করছিলাম। আম, একটা উপন্যাস আমার ভারতবর্ষ, আহ, ওই ভারতবর্ষ মূলত এখানকে আজকে তো নতুন রকমের দাস আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, ধরেন লিবিয়া থেকে আমার এখান থেকে গিয়েছে, সেই লিবিয়া থেকে তারা ইউরোপে পাড়ি দিতে গিয়ে যে মরণাপন্ন অবস্থা বা মৃত্যুবরণ করছেন। এই যে নতুন দাস সৃষ্টির যে প্রকল্পটা পৃথিবীর মানে এই তৃতীয় বিশ্ব থেকে যাচ্ছে, সেটা ঠিক আগে যে রকমের প্রচলিত দাস ব্যবসাটা ছিল, এইটার একটি মানে সমান্তরাল লেখা আমি লেখার চেষ্টা করছি। পর্তুগিজরা একসময় এখানে মানুষ লুট করে নিয়ে যেত। ভারতবর্ষ নামে নদী বিধৌত এলাকার ভারতের এবং বাংলাদেশে, বিশেষ করে আপনার সুন্দরবন এবং দক্ষিণাঞ্চল থেকে প্রায় 10 লক্ষ লোক নিয়ে গিয়েছিল 16 শতকের মধ্যবর্তী সময়। এইটা নিয়ে আমি উপন্যাসে কাজ করছি এই মুহূর্তে। ডক্টর রেজাউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদেরকে, এটিএন নিউজ পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা কিভাবে আরো মনোযোগী হতে পারবেন, শিক্ষার্থীরা আসলে কিভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবেন, সেসব বিষয় নিয়ে এবার আমরা নজর দিব একটু সংস্কৃতি অঙ্গনের দিকে। আমাদের সাথে আছেন আমাদের আমন্ত্রিত অতিথি রুবায়েত হোসেন, চলচ্চিত্র নির্মাতা। রুবায়েত হোসেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনাকে নিউজ গ্যালারিতে স্বাগতম। থ্যাংক ইউ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনার চলচ্চিত্র গত 28 আগস্ট আমেরিকায় মুক্তি পেয়েছে, মেড ইন বাংলাদেশ। তো সেজন্য আপনাকে প্রথমেই শুভকামনা। আর তাছাড়া ব্যাপারটি হচ্ছে যে দর্শকরা তো টিকিট কেটে ভার্চুয়ালি এই ছবিটি দেখতে পাবেন। তো ভার্চুয়াল থিয়েটার রিলিজ, এই টার্মটি সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের বলতেন। আপনারা সবাই জানেন যে এই প্যান্ডামিকের কারণে আসলে সারা পৃথিবীতেই সিনেমা থিয়েটার বা স্টেডিয়াম যেসব জায়গায় অনেক বেশি মানুষের ভিড় হয়, এই জায়গাগুলো বন্ধ রাখা হয়েছে সারা পৃথিবীতেই। এবং ইউরোপের কিছু কিছু জায়গায় থিয়েটার গুলো খুলেছে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকাতে থিয়েটার গুলো বন্ধ। কিন্তু সিনেমা মুক্তিটা বন্ধ নাই, সিনেমা মুক্তি দেয়া হচ্ছে। প্রতিটা থিয়েটারই ভার্চুয়াল রিলিজ বলে তাদের ছবিগুলোকে মুক্তি দিচ্ছে। ওই থিয়েটারের ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটলে ওরা আপনাকে একটা লিংক পাঠাবে, ওই লিংকটার মাধ্যমে আপনি ছবিটা দেখতে পারবেন। তো বাংলাদেশের দর্শকরা আসলে কিভাবে এই ছবিটা দেখতে পাবেন, বা বাংলাদেশে কবে ছবিটি মুক্তি পাচ্ছে? আমরা বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য প্রক্রিয়াটা শুরু করেছিলাম মার্চ মাসে। আমরা সেন্সর বোর্ডে জমা দিচ্ছিলাম, ঠিক ওই সময়টাতেই আম, এই কোভিড-19 কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, এবং আমি ওই সময় একটা ফিল্ম স্ক্রিনিং এর জন্য এসেছিলাম নিউ ইয়র্কে। তারপর আমি এখানেই থেকে গিয়েছি, প্যান্ডামিকের মধ্যে ট্রাভেল করাটা একটু
রিস্কি সে কারণে। তো আশা করছি যে যখন এই প্যান্ডেমিকটা চলে যাবে এবং সবাই আবার নরমাল লাইফে ফিরে আসবে, থিয়েটারে যেতে পারবে, ওরকম একটা সময় গিয়ে ছবিটা বাংলাদেশে ইনশাল্লাহ মুক্তি দিতে চাই। আপনার এই মেড ইন বাংলাদেশ এই চলচ্চিত্রটি সম্পর্কে যদি একটু বলতেন। মেড ইন বাংলাদেশ বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত। 2013 সালের কিছু ঘটনার উপর নির্মিত হয়েছে। এখানে একজন গার্মেন্টস কর্মীকে আমরা দেখি, একজন তরুণ, একজন নারী, এবং সে তার ফ্যাক্টরিতে একটা ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে, এবং এটাকে কেন্দ্র করেই, এবং এখানে কিভাবে পোশাক শিল্পে কাজ করার মাধ্যমে বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হচ্ছে, এবং তারা যে পোশাক এই খাতে একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য তারা একটা ভূমিকা নিজেরাই পালন করছে, এই গল্পটা এখানে বলা হয়েছে। আচ্ছা, পরিস্থিতির সাথে সবকিছুই মানিয়ে নেওয়ার কথা বলছে। ভ্যাকসিন আবিষ্কার হলেও হয়তোবা আমরা আগের মতো কাজ করতে পারবো না। তো এই নিউ নর্মাল লাইফে শুটিংটা আসলে কেমন হতে পারে, কি ভাবছেন এ ব্যাপারে? আপনার বিভিন্ন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের রেগুলেশনস দেয়া হয়েছে, এবং বিভিন্ন ধরনের সেফটি মেজার সেটা বাংলাদেশেও প্রডিউসাররা নিচ্ছেন, এবং সেভাবেই তো কাজ তো থেমে নাই, কাজ হচ্ছে, কিন্তু এক্সপোজার হলেই রিস্ক থাকে, এটাও তো আমাদেরকে ভুলে গেলে চলবে না। আম, আমি এর মধ্যে একটা শর্ট ফিল্ম করেছি, এটা আমি ভার্চুয়ালি ডিরেক্ট করেছি, আমি এখানে ছিলাম, আমার ক্রু বাংলাদেশে ছিল। তো এটা রিমোটলি কাজটা করেছি, 8 মিনিটের একটা শর্ট। তো এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল, কিন্তু কাজটা করে আমার মনে হয়েছে যে আমি সন্তুষ্ট আমার আউটকামটা দেখে। এই যে আপনি শর্ট ফিল্মটা তৈরি করলেন এই করোনাকালীন সময়, এই শুটিং এর অভিজ্ঞতাটা বা কি কি প্রতিবন্ধকতা আপনি ফেস করেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। সময়টা একটু বেশি অবশ্যই লেগেছে, কারণ প্রথমে ধরেন আমার ডিপির সাথে আমাকে কথা বলতে হয়েছে যে আমি এই ধরনের আহ জিনিসগুলো চাচ্ছি। সে বাইরে গিয়ে তার ফোন থেকে কিছু ছবি তুলে আমাকে দেখিয়েছে, ওটা আমরা ডিসকাস করেছি। তারপরে আস্তে আস্তে লোকেশন ঠিক করা এবং এক্সপ্লেন করা যে আমি এই ধরনের শট আমি চাচ্ছি, এবং শুটিংটা আমি টাইম টু টাইম দেখে নিতাম, ভার্চুয়ালি উপস্থিত থাকার চেষ্টা করতাম যখন টেক হচ্ছে, আমাকে টেকগুলো পাঠানো হতো। এরকম ভাবে করেছি। আর আমার এডিটরের সাথে ভার্চুয়ালি যে কাজ করাটা, এবং ইউনিটটা খুব ছোট রেখেছি, 2-3 জনের ইউনিট, কারণ আমরা চাইনি যে খুব বেশি ভিড় হোক বা একটা গাড়িতে খুব বেশি মানুষ একসাথে চলাফেরা করুক। এডিটরের সাথেও যে উনি আমাকে এডিট করে পাঠাচ্ছেন, আমি টাইম কোড অনুযায়ী ওনাকে ফিডব্যাক দিচ্ছি। এডিটিং প্রায় শেষ, এখন আমি যে গ্রেডিং বা মিক্সিংটাও আমি রিমোটলি করব। করোনাকালীন এই সময়টা আসলে যখন পুরোপুরি লকডাউন হয়ে যায় তখন তো পুরোপুরি অখণ্ড অবসর। তো এই অবসরে আসলে কি ভাবলেন বা কোনো নতুন কোনো পরিকল্পনা আসছে কিনা সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে কাজ কিন্তু থেমে নাই, কারণ এর মধ্যে ধরেন আমার স্ক্রিনিং হয়েছে বহু, আমার কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয়েছে, এই যে আমেরিকায় রিলিজ হলো আজকে 40টা থিয়েটারে মেড ইন বাংলাদেশ আজকে থেকে মুক্তি পাচ্ছে। তো এই এটার জন্য যে কাজগুলো ছিল সেই কাজগুলো এতদিন করতে হয়েছে। এছাড়াও যে বললাম একটা ছোট ফিল্ম করলাম, প্লাস আমার আগামী ফিল্মের স্ক্রিপ্ট আমি অনেকদিন থেকেই লেখার চেষ্টা করছি, তো সেই সেই কাজটাও করছি। কিন্তু লকডাউনের মধ্যে যেটা একটা ভালো হয়েছে যে মানে নিজের উপরে ফোকাস করার সময় পেয়েছি, যে মানে নিজের মাইন্ড বডি এটাকে একটু রেস্টও দেয়া দরকার, এবং কিছু মানে নিজেকে একটু সেলফ ইমপ্রুভমেন্ট করা, তো সেটার সময়টা পেয়েছি এই সময় আর কি। রুবায়েত হোসেন, আপনি বাংলাদেশে কিছু তরুণ নির্মাতাদের সঙ্গে, বাংলাদেশেও অনেকগুলো প্রজেক্টের সঙ্গে বর্তমানে জড়িত। তো তরুণ নির্মাতারা আসলে কেমন করছেন বা আপনার এই নতুন প্রজেক্টগুলো সম্পর্কে আসলে একটু জানতে চাই। বর্তমানে আমাদের 2টা প্রজেক্ট আছে যেটা আমরা শেষ করছি। মাহাদি হাসানের ফ্যান সিটি, এটা ওর ডেবিউ ফিচার। এইটা নিয়ে আমরা ওপেন ডোরস লোকার্নোতে পার্টিসিপেট করেছিলাম, ওখানে প্রজেক্ট একটা অ্যাওয়ার্ডও জিতেছিল। এরপরে এটা নিয়ে আমরা ক্যান ফেস্টিভ্যালে লা ফ্যাব্রিকে 2019 সালে গিয়েছি। এখন এটার অর্থায়নের জন্য আমরা অ্যাপ্লিকেশন প্রসেস করছি, এবং আশা করছি আগামী বছরের
শেষ নাগাদ হয়তো আমরা এটা শুটিং ফ্লোরে নিয়ে যেতে পারবো ছবিটাকে। আরেকটা ছবি আবিদ হোসেন খানের বিলঙ্গিং, অবলম্বন, যেটা একটা রোহিঙ্গা শিশুর জীবনের উপরে নির্মিত। এটা এখন একটা সরকারি অনুদান প্রাপ্ত ছবি। এটা এখন মানে এডিটিংটা প্রায় শেষ। এটা আমরা আরেকটা ভার্সন এডিটিং এর পরে আমরা এটাকে মন্ত্রণালয়ে জমা দেবো। এই প্যান্ডামিক সিচুয়েশন নিয়ে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা? একটা তো করেই ফেললাম, শর্ট যেটা করলাম। আরেকটা কথা বলতে চাই কি, আমার শর্টটা ছিল একটা ডকুমেন্টারি, যে কারণে হয়তো এটা পসিবল ছিল রিমোটলি করা, কিন্তু আসলে ফিকশন ফিচার রিমোটলি করা সম্ভব কিনা আমি ঠিক বলতে পারবো না। এটা মনে হয় খুব ডিফিকাল্ট হবে। আম, আর অন্যান্য কিছু প্রডিউসারদের সাথে আমার কথা চলছে কিছু কাজের জন্য, সেগুলো ডকুমেন্টারি। আর তরুণ নির্মাতাদের সম্পর্কে বলবো যে আসলে কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে, সেটা হয়তো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না। যেমন আমাদের বাংলাদেশের সার্ফিং গার্লদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে। এলিজাবেথ ডি কস্টা এটাকে নির্মাণ করেছেন এবং ছবিটা হট ডগস কানাডার ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। তো এ ধরনের অনেক খুব ভালো এবং ইন্টারেস্টিং ফিল্ম হচ্ছে, যেটা হয়তো আগামী 4-5 বছরে আরো আরো বেশি বেশি হবে। রুবায়েত হোসেন, আপনি তো একজন নারী চলচ্চিত্র নির্মাতা। তো এই ইন্ডাস্ট্রিতে আসলে নারীদের আগমনী বার্তা হিসেবে বা নারীরা যেন আরো বেশি বেশি কাজ করে, তো সেই ব্যাপারে তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ? আর আসলে পরামর্শ কি, অনেক খুব ডিফিকাল্ট। নারী পুরুষ সবার জন্য ফিল্ম মেকিং খুব ডিফিকাল্ট একটা প্রফেশন। সেটা শুধু শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য খুব ডিফিকাল্ট। আর মেয়েদের জন্য তো এক্সট্রা কিছু চ্যালেঞ্জ থাকে, যেটা আমি সবসময় বলি, ফিল্ম মেকিং একটা খুবই আউটগোয়িং জব। আপনাকে অনেক বাইরে যেতে হবে, আপনার আওয়ার্স অনেক লং থাকবে। তো এটা তো অনেক সময় মেয়েদেরকে ফ্যামিলি থেকে অনেক ধরনের রেস্ট্রিকশনস দেওয়া হয়। তো এখানে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, প্লাস ইচ্ছাটা খুব দরকার। কারণ যেহেতু করার প্রসেসটা খুব ডিফিকাল্ট হবে, যদি খুব মানে দৃঢ় একটা ইচ্ছা থাকে যে আমি এটা করব, তাহলেই সে করতে পারবে। ধন্যবাদ রুবায়েত হোসেন আপনাকে। আপনার মেড ইন বাংলাদেশের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম চলচ্চিত্র নির্মাতা রুবায়েত হোসেনের সঙ্গে। আর নিউজ গ্যালারিতে আমরা প্রতিনিয়তই আমরা আলোচনা করে থাকি করোনাকালীন সময়ে আসলে আমাদের কিভাবে সতর্কভাবে চলা উচিত, কিভাবে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন অতিক্রম করা উচিত, সেসব বিষয় নিয়ে আমরা ভুলে যাব না। আসলে করোনা যখন শুরু হয় তখন আমরা খুবই গুরুত্ব সহকারে এটি নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আসলে করোনা চলে গিয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। করোনা আছে এবং দিনকে দিন করোনা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে আমাদের প্রতি। তো দর্শকদের প্রতি একটাই অনুরোধ, আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজে ভালো থাকবো, নিজের পরিবারকে ভালো রাখবো।